আমি অভিমান করি না। আপনি শুধু নিজের একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আমার আর কিছু লাগবে না। আই লাভ ইউ আরাবি। অন্তরটা প্রশান্তিতে ছেয়ে গেল আরাবির। লোকটার মুখে ভালোবাসি কথাটা শুনলে এত ভালো লাগে কেন? কেন এত সুখ সুখ অনুভব হয়? আরাবির গাল জোড়া লজ্জায় লাল হলো। জায়ান দুষ্ট হেসে বলে, তোমার লজ্জা পাওয়া মুখটা মিস করে গেলাম। সমস্যা নেই, আজ রাতে ভীষণ রকম লজ্জা দিব তোমায়, আর আমি তা মন ভরে দেখব। আরো লজ্জা পেল আরাবি। লাজুক হেসে বলল, আপনি চরম নির্লজ্জ একটা লোক। জায়ান শব্দ করে হাসলো, বলল, সেটা তো তুমি ভালোভাবেই জানো। উফ, রাখুন তো, এইবার শুনুন। হ্যাঁ বলুন। আরাবি ইতস্তত করে বলল, আসলে আমি একটু বাইরে যেতে চেয়েছিলাম। আচ্ছা, নূরকে সাথে নিয়ে যেও। আরাবি বেশ অবাক হলো। জায়ান একটাবার জিজ্ঞেসও করলো না কেন আরাবি বাহিরে যেতে চাইছে। আরাবি অবাক স্বরে বলল, আপনি কারণ জিজ্ঞেস করবেন না আমি কেন বাইরে যেতে চাইছি? জায়ান শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করি আরাবি। তোমার দরকারেই তুমি বাহিরে যেতে চাইছো, আর আমি তোমাকে বিয়ে করে এনেছি আরাবি। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার অর্থের কঙ্গ তুমি। তোমাকে অবিশ্বাস কেন করব আমি? আর অযথা প্রশ্নই বা কেন করব? আরাবি প্রতিবার জায়ানের এহেন চিন্তাধারায় মুগ্ধ হয় খুব করে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ানকে না দেখলে আরাবি জানতে পারতো না কোনোদিন। মানুষটা এখন যেন ও রন্ধে রন্ধে মিশে গিয়েছে। এই মানুষটাকে ছাড়া দুনিয়াতে একটা নিঃশ্বাসও আরাবি নিতে চায় না। জায়ান যতদিন আছে ততদিন আরাবি আছে। আরাবির অস্তিত্ব জায়ানের মাঝে। মনে মনে এসব ভেবে হাসলো আরাবি। মনে মনে কত কি ভেবে ফেলে, কিন্তু মুখে কোনো দিন জায়ানকে এসব বলতে পারে না। শব্দগুলো যেন কণ্ঠনালীতে এসে আটকে যায়। আরাবি ধীর আওয়াজে বলে, আচ্ছা তাহলে রাখছি। আপনি প্লিজ দুপুরে খাবার খেয়ে তারপর যত কাজ করার করবেন, শুধু আমার একটু কথা রাখেন। জায়ান মৃদু স্বরে বলে, তুমি বললে আমি আমার জান দিতেও রাজি। এ তো সামান্য ব্যাপার। আরাবি আটকে উঠল। আল্লাহ, এসব আর কোনো দিন বলবেন না দয়া করে। আরাবি ভয় পেয়েছে বুঝতে পেরে জায়ান দ্রুত আশ্বাস দিয়ে বলল, আহা, ভয় পাচ্ছ কেন? এটা তো কথার কথা। এরপরেও এসব আর বলবেন না। আচ্ছা তাহলে রাখছি। শোনো, সাবধানে যাবে। আর নূর আর তুমি একসাথেই থেকো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। হুম। জায়ানের সাথে কথোপকথন শেষ করে আরাবি নূরের রুমে এলো। নূর শুয়ে শুয়ে আহাদের সাথে কথা বলছে। আরাবিকে দেখে নূর উঠে বসলো, বলল, আরে ভাবি, বসো বসো। আরাবি নাকচ করে বলে, না নূর, এখন বসবো না। গোসল করিনি আমি। গোসল করে নামাজ পড়তে হবে। আজান দিয়ে দিয়েছে। তোমার সাথে একটু কথা ছিল। ভ্রু খানিকটা কুঁচকে নূর বলল, হ্যাঁ ভাবি, বলো কি কথা? আসলে আমার বেস্ট ফ্রেন্ড আলিফাকে তো চেনো। ওর আগামী পরশুদিন জন্মদিন। আমি ওর জন্মদিনের উপহার কিনতে যাব একটু। তোমার ভাইয়া থেকে অনুমতি নিয়েছি। সে বলেছে তোমাকে সাথে নিয়ে যেতে। তুমি একটু জলদি তৈরি হয়ে নিও। নূর লাফ দিয়ে নামলো বিছানা থেকে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে আলিফাপুর বার্থডে ভাবি, আমিও গিফট কিনবো আপুর জন্য। তুমি যাও ভাবি, আমি ফটাফট তৈরি হয়ে নিব। আরাবি হেসে চলে গেল রুমে। এদিকে আরাবি যেতে নূর বিছানায় আসলো। তারপর কিছু একটা মনে পড়তেই জিব্বা কাটলো। ফোনটা বিছানা থেকে উঠিয়ে কানে ধরলো, বলল, সরি সরি সরি, আসলে ভাবি এসেছিল। ভাবির বেস্ট ফ্রেন্ড আলিফাপুর বার্থডে, ভাবি গিফট কিনতে যাবে। ভাইয়া বলেছে আমাকে সঙ্গে নিয়ে যেতে, সেটাই ভাবি বলতে এসেছিল। নূরকে এতটা উত্তেজিত হতে দেখে হাসলো আহাদ। নম্র মুখে বলল, এতবার সরি বলছো কেন নূর? এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তুমি করনি। আর ভাবির সাথে বাহিরে যাবে ভালো কথা। আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? নূর, আমি তোমার যেই হই না কেন, তোমার নিজেরও একটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেখানে কাউকেই হস্তক্ষেপ করার অধিকার নেই। নূর আহাদের প্রতিটা কথায় জাস্ট নিশ্চুপ হয়ে যায়। আহাদের এত ভালোবাসা দেখেও নিজেকে নিজের কাছে নিজের ছোট মনে হয়। ছেলেটাকে কতটা কষ্ট দিচ্ছে নূর, প্রতি ক্ষণে প্রতিটি মুহূর্তে। নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি বলেছি কারণ আমি আপনাকে ফোন কলে রেখেই ভাবির সঙ্গে আলাপ জড়িয়ে পড়েছিলাম। আর আপনিও আছেন, শুধু কলটা ধরে রেখেই কি হয়েছে? কেটে দিতেও তো পারতেন। আহাদ আবেগময় কণ্ঠে বলল, তোমার জন্যে 5 মিনিট কেন, আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো নূর। যদি সত্যি এটাও হয়ে থাকে তুমি আমার হবে না, তবুও আমি অপেক্ষা করব নূর। কারণ ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাতেও এক অন্যরকম সুখ থাকে। নিশ্চুপ হয়ে গেল নূর। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না কোনো, তাই বলল,
এখন রাখছি তাহলে, আমাকে আবার রেডি হতে হবে। আহাদ বুঝলো ওর সব কথা শুনে নূর এখন আর কথা বাড়াতে চাইছে না। আহাদ সবটা বুঝে আর কথা বাড়ালো না, চুপচাপ সবটা মেনে নিয়ে বলল, আচ্ছা, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। ফোনটা কাটতেই নূর চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরাবি গোসল করে নিয়ে নামাজ আদায় করে নিল। তারপর সবার সাথে লাঞ্চ করে ঘন্টাখানিক ঘুমোলো। উঠে আসরে নামাজ আদায় করে তৈরি হয়ে নিল। তারপর দুজনে বেরিয়ে পড়লো। আরবি ভাবলো আগে যমুনা ফিউচার পার্ক শপিং মলে যাবে, এরপর বসুন্ধরা যাবে, কারণ বসুন্ধরা খানিকটা দূর হয়ে যায় ওদের জন্য। আগে কাছেরটাতেই গিয়ে দেখা যাক। যমুনা ফিউচার পার্ক শপিং মলে এসে গাড়ি থামলে ওরা নেমে ভেতরে চলে গেল। জুয়েলারি শপে গেল আগে আরবি। ভেবেছে ডায়মন্ড বসানো ছোট্ট টপের মধ্যে একজোড়া কানের দুল কিনবে। ছোট ছোট জুয়েলারি বরাবরই আলিফার অনেক পছন্দ, কিন্তু পুরো মল ঘুরে একটা কানের দুলও ভালো লাগেনি আরবি আর নূরের। তাই উপায় না পেয়ে বসুন্ধরাতে যাওয়ার সিদ্ধান্ত নিল আরবি। শরীরটা একদম চলছে না, ইদানিং অল্পতেই মেয়েটা ক্লান্ত হয়ে যায়। ঘুম হয় না রাতে। ঘুমোতে চায় আরবি, কিন্তু ঘুম আসে না। অথচ চোখ দুটো মরিচ লাগালে যেমন জ্বলে তেমন জ্বলে আরবি। কিন্তু মেয়েটা ঘুমোতে পারে না। খাবারের পরিমাণও আগের থেকে কমে গিয়েছে, খেতে পারে না এখন। জানেন এসব ব্যাপারে জানে না, দুর্বল লাগে খুব, মাথা ঘোরায়। আর সকালের খাবার তো খেতেই পারে না, বমি পায় শুধু। আরবি এসব ব্যাপারে জানায়নি জায়ানকে। লোকটা সেই সকালে যায় অফিসে, বাসায় ফিরে অনেক রাত করে। আর অযথা এসব বললে লোকটাকে প্রেশার দিতে চায় না আরবি। ক্লান্তিময় নিঃশ্বাস ছাড়লো আরবি, শরীরটা ছেড়ে দিল, মাথা এলিয়ে দিল সিটে। বসুন্ধরার পুরো মল ঘুরলো ননদ ভাবি মিলে। অবশেষে ডিসাইড করলো আলিফা যেহেতু মেকআপ করতে ভালোবাসে, তাই ওকে একটা ভালো ব্র্যান্ডের মেকআপ সেট কম্বো গিফট করবে। আর সাথে তো ডায়মন্ডের ছোট্ট একটা কানের দুল জাতীয় টপ কিনলো। কেনাকাটা শেষ হতেই এবার আরবি আর নূর বেরিয়ে পড়লো। গাড়ি চলছে নিজ গতিতে। পথের ধারে ফুচকা বিক্রেতাকে দেখে আরবি গাড়ি থামাতে বলল। হঠাৎ গাড়ি থামাতে বলায় নূর বলল, কি হয়েছে ভাবি, গাড়ি থামাতে বলে যে? আরবি মুখে চওড়া হাসি ফুটিয়ে বলে, বাইরে এসছি, কিছু খাবো না তা কি হয়? আরবির কথায় নূর হেসে বলে, আচ্ছা, তা এই ব্যাপার, তা কি খাবে? ফুচকা। নূর মাথা দুলিয়ে সম্মতি দিল। পরপর কিছু একটা ভেবে মুখ লটকিয়ে বলে, কিন্তু ভাইয়া যাতে পারলে খবর করে ছাড়বে আমাকে ভাবি। ভাইয়া এইসব খাবার পছন্দ করে না, তবে আগে আমাকে কিছু বলতো না। কিন্তু একবার বান্ধবীদের পাল্লায় পড়ে ফুচকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেদিন অনেকগুলো ফুচকা খেয়েছিলাম, তো বোম্বাই মরিচ দিয়ে। রাতেই পেট ব্যথা শুরু হয়ে যায়, যা আস্তে আস্তে মাত্রাতিরিক্ত হয়। এরপর আমায় হসপিটালে ভর্তি করানো হয়। ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আমার। ফুড পয়জনিংয়ের কারণে জানার পরে ভাইয়া তো সেই রেগে গিয়েছিল, আমাকে যে কি পরিমাণ বকেছে আর ধমকেছে, উফ। ওটার পর আমি আর ফুচকাই খাইনি, ইনফ্যাক্ট বাইরের কোনো খাবারই আমি এরপর আর খাইনি। নূরের কথা শুনে শুকনো ঢোক গিলল আরবি। সব শুনে আরো ভয় লাগছে, কিন্তু মনকে কিভাবে মানাবে? ফুচকা তাকে খেতেই হবে, না হলে শান্তি নেই। আরবি জোরপূর্বক হাসি টানলো ঠোঁটে, বলল, আহা, সে অনেক পুরনো কথা। আর এক প্লেট ফুচকা খেলে কিচ্ছু হবে না। তাছাড়া তোমার ভাইয়া জানলে তো বকবে। আসো তো, এত চিন্তা করলে হয়? আরবির জোরাজোরিতে রাজি হয় নূর। পরে দুজন মিলে যায় ফুচকা স্টলে। আরবির তো এক্ষুনি জিভে জল আসছে। আরবি ফুচকাওয়ালাকে বলে, মামা, বোম্বাই মরিচ দিয়ে 2 প্লেট ফুচকা, টকটা একটু বেশি দেবেন। অর্ডার দিয়ে দুজনে মিলে বসলো সেখানে এক বেঞ্চিতে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা ফুচকা নিয়ে এসে ওদের দিল। আরবি তো হাতে পেতেই গপাগপ খেলো সব, কিন্তু খাওয়া শেষে 5 মিনিটও সইল না। দৌড়ে গিয়ে রাস্তার পাশে ড্রেন আছে, সেখানে বমি করে দিল। নূর তো ভয় পেয়ে গেল আরবির অবস্থা দেখে। বমি করতে করতে একেবারে পেটের ভেতরে সব বের করে তবেই ক্ষান্ত হলো মেয়েটা। নূরের গায়ে এলিয়ে পড়ল। নূর অস্থির হয়ে বলে, ভাবে কি হয়েছে তোমার? আমি আগেই বলেছি এসব খেও না। তোমার এই অবস্থা হয়েছে, ভাইয়া জানতে পারলে বাড়িতে তাণ্ডব লীলা শুরু করে দিবে। নূর আরবিকে আরো দুজন মহিলার সাহায্যে বেঞ্চিতে এনে বসালো। মহিলা দুটোকে ধন্যবাদ জানালো নূর। আর আরবি তোর স্বাভাবিক অবস্থাতেই নেই, বমি করে মেয়েটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। নূর ওদের ড্রাইভারকে ডাকলো, তারপর তার সাহায্যে আরবিকে গাড়িতে উঠিয়ে নিল। আরবিকে নিজের বুকের মাঝে আগলে নিল নূর। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে বলল, কাকা প্লিজ, পাশেই হসপিটাল আছে একটা, সেখানে চলুন। নূরের কথা মতো ড্রাইভার সেখানে পৌঁছালো। আরবিকে জলদি ইমার্জেন্সিতে নেওয়া হলো। স্যালাইন দেওয়া হলো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী। ঘণ্টাখানিক পর আরবি কিছুটা সুস্থ বোধ করে। এরপর সেখানের একজন গাইনোকোলজিস্ট এসে আরবির চেক আপ করলো।
পরে আরবিকে কিছু টেস্ট দিল করতে। নূর আরবিকে সাহায্য করলো পুরোটা সময়। সবগুলো টেস্ট করা শেষ। আরবির এখন প্রচুর ক্ষুধা লেগেছে। আরবি দুর্বল গলায় বলল, নূর, আমার খুব খিদে পেয়েছে। আমি মনে হয় কিছু না খাওয়া পর্যন্ত আর এক কদমও হাঁটতে পারবো না। এদিকে তোমার ভাইয়া 3-4 বার ফোন দিয়েছে, আমি ধরিনি। নূর ঘাবড়ানো কণ্ঠে বলে, আমাকেও দিয়েছে, আমিও ধরিনি। আমার অনেক ভয় লাগছে ভাবি। ভয় পেও না, আপাতত আমাকে কিছু এনে দাও, আমি খেয়ে একটু ঠিক হয়ে নিই। বাসা তো আর বেশি দূরে না এখান থেকে, জলদি চলে যাব। এর মাঝে আবারও ফোনটা বেজে উঠল। জায়ান আবারও কল দিয়েছে। আরবি রিসিভ করলো না। নূর ভয়ে অস্থির, তাড়াতাড়ি ছুটলো কিছু খাবার আনার জন্য। এদিকে আরবির ফোনে মেসেজ আসলো একটা। জায়ান লিখেছে, কোথায় তোমরা আরাবি? ফোন ধরছো না কেন? প্লিজ পিক আপ দ্য ফোন। আরবির এবার খারাপ লাগছে জায়ানের জন্য। বেচারা অনেক চিন্তা করছে, কিন্তু কিছুই করার নেই। এখন যদি জায়ানের কলও রিসিভ করে তো ওর কণ্ঠস্বর শুনেই জায়ান বুঝে ফেলবে ওর কিছু হয়েছে। আর নূর তো বেচারি অনেক ভয় পায় ওর ভাইকে। ভয়ে না আবার উল্টাপাল্টা বলে দেয়, তখন আবার আরেক ঝামেলা। নূর আসলে একটু খেয়ে আপাতত শরীরটা একটু ঠিক হলেই বাসায় ফিরবে তারা। আরবি এবার একটু উঠে দাঁড়ালো। পানির তৃষ্ণা পেয়েছে, তাই পানি খাবার জন্য ফিল্টারের সামনে যাবে, হঠাৎ কেউ একজন আরবির বাহু খাবলে ধরল। চমকে উঠে আরবি, তাকিয়ে দেখে একজন মহিলা। বয়স আনুমানিক 60-এর কাছাকাছি হবে। সাদা শাড়ি গায়ে জড়ানো, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় অনেক কাটা ছেঁড়ার দাগ, সেই সাথে ভয় আর আতঙ্ক। আরবি আরো একটু ভালোভাবে দেখলো। হঠাৎ আরবির খেয়াল হলো মহিলাটাকেও কোথাও যেন দেখিয়েছে। মহিলাটি খুব আপন কেউ ওর। আরবি অস্থির হয়ে উঠল, মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে। কিন্তু ওর ভাবনার বিচ্ছেদ ঘটে মহিলাটির পাগলাটা আচরণে। মহিলাটি ভয়ার্ত কণ্ঠে আরবিকে বলছে, আমি আমার সাফুর কাছে যাব, আমাকে আমার সাফুর কাছে নিয়ে চলো। ওরা আমাকে আমার সাফুর কাছে যেতে দিচ্ছে না। আমার পুতুল সোনাটা অনেক কাঁদছে আমার জন্যে। তুমি কি আমাকে আমার সাফু আমার পুতুল সোনার কাছে দিয়ে আসবে? আমাকে বলো, দিয়ে আসবে বলো। বলছো না কেন, বলো। আরবির বাহু ধরে এক প্রকার ঝাঁকানো শুরু করে দিয়েছে মহিলাটি। এমন সময় 5-6 জন লোক ছুটে আসলো। মহিলাটি পিছে ঘুরে লোকগুলোকে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠল। সরে গিয়ে এবার আরবির পেছনে লুকিয়ে পড়ল। কান্না করতে করতে বলে, ওরা আসছে আমাকে নিতে, আমি যাব না। তুমি আমাকে লুকিয়ে ফেলো। আমার সাফু আমার পুতুল সোনা কাঁদছে আমার জন্যে। কিন্তু লোকগুলো ততক্ষণে পৌঁছে গিয়েছে। আরবির পেছন থেকে একজন লোক মহিলাটিকে টেনে বের করে আনলো। মহিলাটি ছাড়া পাবার জন্য অস্থির হয়ে ছোটাছুটি করছে। তা দেখে আরবির বুকটা ছ্যাদ করে উঠল। ধীর আওয়াজে বলল, উফ, এমন করছেন কেন? আর আপনারই বা এমন করছেন কেন ওনার সাথে? ততক্ষণে একজন নার্স এসে মহিলাটিকে একটা সিডেটিভ দিয়ে দিল। অস্থির মহিলাটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ধরাধরি করে তারা মহিলাটিকে নিয়ে গেল। আরবির অনেক খারাপ লাগলো, চোখে পানি চলে আসলো আরবির। বলল, ওনার সাথে এটা কি করলেন আপনারা? উনি কষ্ট পাচ্ছেন। একজন মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো আরবির সামনে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমরা আমাদের কাজ করছি, আর মহিলাটি অসুস্থ, সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তাই এমন পাগলামি করছেন। আপনার এসব আর ভাবতে হবে না, আমরা বুঝে নেব। এসব বলে লোকগুলো চলে গেল। আরবি স্তব্ধ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। কেন যেন অনেক অস্থির লাগছে আরবির। মহিলাটাকে কেমন অনেক চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আরবির। অতিরিক্ত চিন্তায় আরবির মাথা ব্যথা শুরু হয়ে গেল। আরবি মাথার চুলগুলো খামচে ধরল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পায়, চমকে উঠল আরবি। পেছনে তাকিয়ে দেখে নূর দাঁড়িয়ে আছে। নূর আরবির চোখ মুখ দেখে বলে, ভাবি, আর ইউ ওকে? এমন লাগছে কেন তোমায়? আরবি নূরকে আঁকড়ে ধরল, ধরা গলায় বলে, নূর, আমার ভালো লাগছে না, বাসায় যাব। নূর, আমাকে বাসায় নিয়ে চলো, মাথাটা কেমন ব্যথা করছে। নূর আরবিকে আঁকড়ে ধরে গাড়িতে নিয়ে বসালো। আরবির জন্য একটা ডিম সিদ্ধ আর একটা স্যান্ডউইচ এনেছে নূর। এগুলো আরবির দিকে বাড়িয়ে দিল। আরবি ডিম সিদ্ধটা খেলো আর স্যান্ডউইচ অর্ধেক খেলো। এখন অনেকটা শান্তি লাগছে। আরবি সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। চোখ বন্ধ করতে আবারও সেই মহিলাটির চেহারা ভেসে উঠল। আরবি আবারও মনে করার চেষ্টা করতে লাগলো কোথায় দেখেছে তাকে। অনেকক্ষণ ভাবার পর চমকে উঠল আরবি। বড় বড় চোখে সামনে তাকালো। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আরবি। না, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে কিভাবে এখানে? মানে কি? আরবি কোনো কিছু মিলাতেই পারছে না। এমন অনাকাঙ্ক্ষিত সত্যি সম্মুখীন হয়েছে আরবি। এখন হিসেব মিলানোর পর নিজের দু চোখে দেখা ঘটনাটুকু যেন কল্পনা লাগছে,
কিন্তু এটা কল্পনা না, এটা সত্যি। সত্যি আরবি তাকেই দেখেছে। হ্যাঁ, তাকেই দেখেছে। হ্যাঁ, ওটা সাথী বেগমই ছিল, জায়ানের মা ওটা। কিন্তু এটা কিভাবে হলো? উনি তো মারা গিয়েছেন। মৃত ব্যক্তিকে এখন আবার জীবিত দেখেছে আরবি। চিন্তায় এখন মাথা ফেটে যাচ্ছে আরবির। মাত্রই বাসায় ফিরেছে আরবি আর নূর। দুর্বল শরীরটা নিয়ে আরবি গাড়ি থেকে বের হলো। নূর সাহায্য করলো আরবিকে। কলিং বেল বাজাতেই মিলি বেগম এসে দরজা খুলে দিলেন। আরবি আর নূরকে দেখেই তিনি প্রশ্ন করলেন, এত দেরি হলো কেন তোদের? কি করছিলে এতক্ষণ? নূর হকচকিয়ে গিয়ে বলল, আসলে ছোট মা, তেমন কোনো ভালো গিফট পাচ্ছিলাম না। তার উপর ভাবি ননদ মিলে একটু আশেপাশে ঘুরে এসেছি। মিলি বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললেন। আমার কাছে জবাবদিহিতা না দিয়ে জায়ানের কাছে দিস। আরবি ভয় পেয়ে গেল, দুর্বল কণ্ঠেই বলে উঠল, কেন ছোট মা, কি হয়েছে? তোমাদের দুজনকে জায়ান কতবার নাকি কল করেছে, তোমরা কেউই নাকি কল রিসিভ করনি। বেচারা অফিস ফেলেই বাড়িতে ছুটে এসেছে, ভীষণ রেগে আছে। তোমরা ফিরতেই আরবিকে রুমে যেতে বলেছে। ভয়ে আরবির গলা শুকিয়ে কাট। একবার অন্তত জায়ানের কল রিসিভ করা উচিত ছিল, অথবা একটা মেসেজ দিলেই হতো। কিন্তু তাড়াহুড়োতে সেটাও ভুলে গিয়েছিল। চরম ভুল করে ফেলেছে ওরা। দুজন এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূর ভয়ে ভয়ে তাকালো আরবির দিকে। আরবি নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করলো, ধীর কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না, তুমি তোমার রুমে যাও, আমি ওনাকে সামলে নিব। কিন্তু ভাবি। কথার মাঝে থামিয়ে দিল নূরকে আরবি। বলল, আমি বললাম তো আমি ওনাকে সামলে নিব, তুমি চিন্তা করো না, রুমে গিয়ে বিশ্রাম নাও, আজ অনেক খাটাখাটি গিয়েছে। নূর আরবির কথায় সম্মতি জানিয়ে নিজের রুমে চলে গেল। মিলি বেগম এবার আরবির মুখের দিকে তাকালেন। আরবির চোখ মুখ শুকিয়ে গিয়েছে, তা দেখে তিনি বললেন, কি হয়েছে আরবি, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? আরবি অপ্রস্তুত হয়ে পড়ল। জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলল, ও কিছু না ছোট মা, মাথাটা একটু ধরেছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিচে আসা লাগবে না, তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেব তোমাদের দুজনের জন্য। আরবি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আরবির প্রচন্ড মাথা ঘুরেছে। আরবি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে কোথাও জায়ানকে দেখলো না। আরবি প্রচন্ড খারাপ লাগছে, তা জায়ানকে না খুঁজে ও আগে ফ্রেশ হতে গেল। আলমারি খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়ে এবার জায়ানকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখলো। আরবি চুপচাপ জায়ানের কাছে গেল, আলতো করে বসলো জায়ানের পাশে। জায়ান তাও কোনো প্রতিক্রিয়া করলো না। আরবি শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি হয়েছে আপনার, এত চুপচাপ কেন আছেন? জায়ান এবার তাকালো আরবির দিকে। আরবি জায়ানের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। জায়ানের চোখ জোড়া লাল হয়ে আছে। আরবি আরো ভয় পেয়ে গেল, কাপা গলায় বলল, কি হয়েছে আপনার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এবার মুখ খুললো জায়ান, শীতল গলায় বলে উঠল, হসপিটালে কেন গিয়েছিলে তুমি? জায়ানের এমন প্রশ্নে চমকে গেল আরবি। আশ্চর্য, লোকটা জানলো কিভাবে সে হসপিটালে গিয়েছিল? আরবি আমতামতা করে বলতে লাগলো, আসলে ওই মানে আর কি। আরবিকে থামিয়ে দিয়ে জায়ান বলল, বাইরের খাবার কেন খেয়েছো তুমি? বাইরের খাবার যে ভালো না তা তুমি জানো না? আর এতবার কল করলাম তোমায়, একটা কলও রিসিভ করলে না, অন্তত একটা মেসেজ তো দিতে। ভাগ্যিস আমি ড্রাইভার কাকাকে ফোন করে সব জেনেছি, না হলে আজ তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি তো আমাকে কিছুই জানাতে না। আরবি চোখ নামিয়ে নিল। ড্রাইভার কাকা যে এভাবে জায়ানকে সব বলে দিবে তাও ভাবতেও পারেনি। আরবির এটা ভাবা উচিত ছিল, তাহলেও আগেই ড্রাইভার কাকাকে সাবধান করে দিত, যাতে জায়ানকে কিছু না জানায়। এখন যেহেতু সব জেনে গিয়েছে, তাই আর লুকিয়ে লাভ নেই। আরবি অপরাধী ন্যায় কণ্ঠে বলল, আসলে তখন অনেক ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই খেয়েছিলাম, কিন্তু এমন যে হয়ে যাবে ভাবতে পারিনি। জায়ান চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দাঁতে দাঁত চেপে বলল, আর এই নূরের কি একবার ফুড পয়জনিং হয়ে শিক্ষা হয়নি? ও আবার আজ বাইরে এসব নোংরা খাবার খেয়েছে। আরবি দ্রুত মাথা নাড়িয়ে না জানালো। নূরের হয়ে সাফাই গাইল, নূরের কোনো দোষ নেই, নূরেকে কিছু বলবেন না, নূর আমাকে সাবধান করেছিল, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি। আচ্ছা, সেটা মানলাম, একবার আমার কলটা তো রিসিভ করে নিতে, নাকি সেটাও তুমি মানা করেছো? আরবি মাথা তুলিয়ে হ্যাঁ বোঝালো। জায়ান রেগে মেগে একাকার, হাতে তালি দিয়ে বলল, বাহ, খুব ভালো করেছো। তোমরা দুজন নিশ্চিন্তে এসব প্ল্যানিং করেছো, আর এদিকে আমার জানে হাত দিয়ে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম। তুমি কি এতটুকু বোঝো না, তোমার কিছু করে আমার মাথা ঠিক থাকে না? কাজের কত প্রেশার তুমি জানো? তার উপর তোমার এত বাচ্চা মৌ, কি চাও তুমি? আমাকে একেবারে মেরে ফেলবে? জায়ানের হাত দিয়ে দিল আরবি। জায়ানের মুখে এমন কথা শুনে আরবির চোখ ভরে উঠল।
মাথা দুলিয়ে না বোঝালো যেন জায়ান এইসব কথা আর না বলে। এক ফোঁটা অশ্রু আরবের গাল বেয়ে গড়িয়ে পড়ল। জায়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলল।